অফিসিয়াল রেকর্ড বলছে লোলং ছিল পৃথিবীর সবথেকে বড় সল্ট ওয়াটার ক্রোকোডাইল। 20 ফিট 3 ইঞ্চি, প্রায় 1 টন ওজন। ওকে বলা হতো জীবন্ত ডাইনোসর। কিন্তু ভিতরকণিকা ন্যাশনাল পার্কে লোকাল ছেলেদের কাছে গিনেস বুকের কোনো দাম নেই। তারা দাবি করে এই নদীর অন্ধকার গভীরে এখানে লুকিয়ে আছে একটা জীবন্ত বিস্ময়। और सबसे बड़ा वाला 23 फुट 0.6 वाला जो कालिया है अभी है एकदम 23 ফুটের যে কালিয়া ক্রোকোডাইলটা আছে 20 ফুটের একটা দানব, মানে লোলংয়ের থেকেও বড় কিছু আজও ভিতরকণিকাতে রাজত্ব করছে। প্রথমে আমি ভেবেছিলাম এটা একটা গুজব, কিন্তু এই জঙ্গলের মিউজিয়ামে রাখা প্রায় 20 ফিট লম্বা একটা কুমিরের কঙ্কাল, যা একটা কথাই প্রমাণ করে এই জায়গাটা আগে থেকেই দানবদের ঘর। তাহলে প্রশ্নটা খুবই সহজ, 20 ফিটের সেই দাবি কি শুধুই ভয়, নাকি সত্যি এই শ্বাসমূলের অন্ধকার গোলকধাঁধার ভেতরে এখনো বেঁচে আছে একটা আদিম শিকারী? আচ্ছা, কালিয়া ওখানে সুইম করছে, কালিয়া সুইম করছে, এটাই সব থেকে বড় ক্রোকোডাইল। 23 ফুটের ক্রোকোডাইলটা কিন্তু এটাই। কালিয়া সামনে সুইম করছে, আমি চেষ্টা করছি এটাকে নামার। আজ আমি ঢুকছি ভিতরকণিকার গভীরে ক্যামেরা নিয়ে, প্রতিটা শব্দ, প্রতিটা নড়াচড়া সব রেকর্ড করতে। লোকালসের সঙ্গে কথা বলে আমি নামছি এই জটিল ম্যানগ্রোভের ভেতরে একটা নির্দিষ্ট প্রশ্নের উত্তর খুঁজতে। কারণ এখানে জল শুধু জল নয়, এটা একটা হাইডিং গ্রাউন্ড। আর যদি সে সত্যিই থাকে, তাহলে আমি তাকে খুঁজে বের করবই। যে কুমিরটাকে তোমরা দেখলে সেটা কিন্তু ছিল মাত্র 6 থেকে 7 ফিট। সামনে আরও একটা কুমির স্পট হয়েছে সামনে। এটা শুধু একটা এক্সপিডিশন নয়, এটা একটা কমপ্লিট ভিতরকণিকা ট্রাভেল গাইড। কিভাবে যাবে, কোথায় থাকলে বেস্ট এক্সপিরিয়েন্স পাবে, কোন কোন স্পট মিস করা একদম চলবে না, আর পুরো ট্রিপে মোট কত টাকা খরচ পড়বে, সব কিছুই একদম ডিটেলসে থাকছে এই ভিডিওতে। তাই তোমরা যদি আমার মতোই ভাবছো একবার ভিতরকণিকা এক্সপ্লোর করবে, তাহলে এই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকো। তো সিট বেল্ট বেঁধে নাও, কারণ এখন শুরু হচ্ছে ইন্ডিয়াস মোস্ট ওয়াইল্ড ম্যানগ্রোভ অ্যাডভেঞ্চার, ভিতরকণিকা, দ্য ল্যান্ড অফ জায়ান্টস। কিছু জায়গায় পৌঁছানো মানে শুধু ডিস্টেন্স কভার করা নয়, মানে ধীরে ধীরে ঢুকে পড়া একটা ডেঞ্জারাস ইকোসিস্টেমে। আর ভিতরকণিকা শুরু হয় এখান থেকেই, হাওড়া স্টেশন। টার্গেট ভদ্রক কিংবা কটক। ফাস্টেস্ট ট্রেন বন্দে ভারত, 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। বন্দে ভারত না হলেও ধৌলি, জনশতাব্দী, করমণ্ডল এবং ফলকনামা এক্সপ্রেস তোমরা পেয়ে যাবে, যার জন্য খরচ পড়তে পারে 150 থেকে 1500 টাকার মতন। বাসেও যেতে পারো, বাবুঘাট বা স্প্ল্যানেড থেকে অনেক বাস পাওয়া যায়। 6 থেকে 7 ঘন্টা সেই ক্ষেত্রে সময় লাগতে পারে এবং ভাড়া পড়তে পারে 400 থেকে 1000 টাকার মতন। কিন্তু ভদ্রক নামার পর জার্নি শুরু। রিসর্টকে আগে থেকে জানিয়ে রাখবে, ওরা ক্যাব পাঠাবে। সেক্ষেত্রে খরচ পড়তে পারে 2 থেকে 2500 টাকার মতন। 1 থেকে 1.5 ঘন্টার ড্রাইভ, আর সিভিলাইজেশন ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তারপর একটা নদীর ঘাট, রোড শেষ। একটা বোট অপেক্ষা করছে, আর সেই নৌকাতেই তোমরা ঢুকে পড়বে কুমিরের টেরিটরিতে। রিসর্টে পৌঁছানোর আগেই আমি দেখছি একাধিক কুমির। এখানে ওয়ার্নিং লাগে না, প্রেজেন্সটাই এনাফ। এই গভীর জঙ্গলের রহস্য ভেদ করতে এবং এই শিকারীদের কাছাকাছি পৌঁছাতে আমাদের একটা নিরাপদ আশ্রয়ের প্রয়োজন ছিল। আর সেই কারণেই আমরা এসে পৌঁছেছি জঙ্গল অ্যাভেঞ্জার্স রিসর্টে। কেন এই রিসর্ট? কারণ লোকেশন। জঙ্গল অ্যাভেঞ্জার্স রিসর্ট ঠিক প্রাইম স্পটে আছে। সাফারির বোটিং পয়েন্ট একদম ওয়াকিং ডিস্টেন্স, মানে আর্লি মর্নিংয়ে তোমাদের আর রাশ করতে হবে না। আর ভিতরকণিকাতে সময়টা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ কখন কোথায় ক্রোকোডাইল দেখা যাবে সেটা কেউ জানে না। শুধু তাই নয়, চারিপাশের বন্য এবং আদিম প্রকৃতি, কিন্তু তারই মাঝে এই প্রিমিয়াম প্রপার্টিটা তোমাদের সত্যিই মুগ্ধ করবে। অত্যন্ত যত্নের সাথে মেনটেন করা এই রিসর্টটা, এবং এখানকার লোকজন এক কথায় অসাধারণ। ঠিক যেন একটা অজানা বিপদের সীমানায় দাঁড়িয়ে থাকা একটা সুরক্ষিত দুর্গ। আগামী 2 দিন এটাই হতে চলেছে আমাদের বেস ক্যাম্প। দিনের আলোয় আমরা বেরিয়ে পড়ব এই ম্যানগ্রোভের গোলকধাঁধায়, খুঁজে বের করব সেই জলের দানবদের, আর রাতের অন্ধকারে ফিরে আসবো এই রিসর্টের নিশ্চিন্ত ঠিকানায়। আমাদের অনুসন্ধান সবে মাত্র শুরু হলো, কারণ লোকাল গাইড আমাকে আগেই ওয়ার্নিং দিয়েছে, চোখে যা দেখছো তার নিচে অনেক কিছু আছে। ভিতরকণিকায় মূলত 2টো পয়েন্ট থেকে বোট সাফারি হয়, খোলা গেট আর গুপ্তি গেট। খোলা গেট হলো মর্নিং সাফারির জন্য বেস্ট। এই রুটটা একদম মেন ভিতরকণিকার ম্যানগ্রোভ বা ইনার জঙ্গলের ভেতর দিয়ে যায়, যেখানে খাড়ির খুব কাছ থেকে কুমির দেখার চান্স সব থেকে বেশি। আর গুপ্তি গেট হলো ইভিনিং সাফারির জন্য পারফেক্ট। চমৎকার সানসেট দেখার জন্য আর কোনো তুলনা হয় না।
এখানে কুমির বেশ ভালোই দেখা যায়, তবে এই সাফারিটা জঙ্গলের ভেতরের খাড়িতে নয়, বরং বাইরের দিকের চওড়া নদীতে হয়। সাফারি সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে। আর একটা গোটা বোট রিজার্ভ করতে মোটামুটি ছোট বোট হলে খরচ পড়বে 1000 টাকার মতন, মিডিয়াম বোট হলে খরচ পড়তে পারে 2 থেকে 3000 টাকার মতন, আর লার্জ বোট হলে খরচ পড়তে পারে 3.5 থেকে 4.5 টাকার মতন। আর এই প্রাইসটা কিন্তু সিজন অনুযায়ী ওঠানামা করতেই পারে। এছাড়া একটা নাইট সাফারিও করানো হয়, যার জন্য 6K চার্জেস পড়তে পারে। ভিতরকণিকাতে আসার জন্য বেস্ট টাইম হচ্ছে অক্টোবর টু মার্চ মাস। সবথেকে বড় কথা, পারমিট কিংবা বোট বুকিং নিয়ে তোমাদের কোনো টেনশন নেই। আমাদের বেস ক্যাম্প জঙ্গল অ্যাভেঞ্জার্স রিসর্টে থাকলে ওরাই তোমাদের সমস্ত ব্যবস্থা করে দেবে, সব একদম রেডি করে দেবে। তোমাদের শুধু কাজ ক্যামেরা হাতে নিয়ে বোটে বসে আদিম জঙ্গলের এলাকায় ঢোকা। এখানে আসার পর একটা নাম বারবার শুনছি, কালিয়া। প্রথমে ভেবেছিলাম এটা নিছকই কোনো লোকালসদের মিথ, জেলেদের মুখে মুখে ফেরা কোনো অতিরঞ্জিত গল্প। কিন্তু ঘাটে বসে সেই জেলেদের চোখের দিকে তাকিয়ে আমার ধারণাটা বদলে গেল। ওই চোখে কোনো রূপকথা ছিল না, ছিল খাঁটি আতঙ্ক। এমন একটা ভয় যা শুধু কোনো বিশাল আদিম বিপদের মুখোমুখি হলেই তৈরি হয়। আকারের কথা জিজ্ঞেস করতে কেউ বলল 23 ফুট, কেউ বলল 25, কিন্তু সব গল্পের শেষেই সবার একটা জায়গাতেই অদ্ভুত মিল। ওকে কখনো পুরোটা দেখা যায় না। যে শিকারী নিজের এই বিশালতাকে খোলা জলের নিচে নিখুঁতভাবে লুকিয়ে রাখতে জানে, সে সব থেকে ভয়ঙ্কর। আমি এখানে কোনো সাধারণ কুমিরের খোঁজ করছি না, আমি খুঁজছি একটা প্রি হিস্টোরিক মনস্টারকে। আমরা একটা বোটে করে এগোচ্ছি। প্রথম 10 মিনিট একটা ছোট্ট কুমির, তারপর আরও একটা। যেদিকেই তাকাচ্ছে শুধু ওরা নড়ছে না, শুধু তাকিয়ে আছে। এই নীরবতা চিৎকারের থেকেও ভয়ঙ্কর। প্রশ্নটা হলো কেন এখানেই ওরা 23 ফুটের দানব হয়? উত্তরটা লুকিয়ে আছে এই জলের রসায়নে। এটা ওয়ার্ল্ডস সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ। এখানে নোনা জল আর মিষ্টি জল মেশে। জোয়ার ভাটার এই গোলকধাঁধায় আছে অফুরন্ত খাওয়ার, মাছ, কাঁকড়া আর হরিণ, যা এদের বিশাল হতে সাহায্য করে। 1975 সাল থেকে এখানে শিকার নিষিদ্ধ। বন্দুকের শব্দ নেই, মানুষের ভয় নেই। যখন পরিবেশ, খাদ্য আর নিরাপত্তা এই 3টে জিনিস একসাথে মিশে যায়, তখন প্রকৃতি আর কোনো নিয়ম মানে না। তখন সেটা শুধু বাসস্থান থাকে না, সেটা হয়ে ওঠে কিংডম অফ দ্য জায়ান্টস। এখানে কুমিররা শুধু বেঁচে থাকে না, তারা রাজা হয়ে ওঠে। সামনে অনেক কটা হরিণের গ্রুপ এখানে দেখতে পাচ্ছি আমি। জাস্ট দেখো এখান থেকে হরিণগুলোকে, বেশ অনেক কটা এখানে আছে। কিন্তু ওদিকের ওই হরিণটাকে দেখো, এক পা এগোচ্ছে, থামছে। ও জানে এই শান্ত জল আসলে একটা ডেথ ট্র্যাপ। এক মুহূর্তের ভুল আর সল্ট ওয়াটার ক্রোকোডাইলের চোয়ালে গেম ওভার। সব কিছুই এত স্বাভাবিক যেন এখানে কোনো বিপদ নেই। কিন্তু আমার জঙ্গলের অভিজ্ঞতা বলছে, যখন জল এত শান্ত হয়ে যায়, যখন পাখির ডাক বন্ধ হয়ে যায়, তখনই সবথেকে বেশি সতর্ক থাকতে হয়। কারণ সে ডাঙায় নেই, সে আছে জলের নিচে, নিশ্চুপ, অদৃশ্য, একটা ডুবোজাহাজের মতন। ও আমাদের ইঞ্জিনের কম্পন অনেক আগেই টের পেয়েছে। আর হয়তো ঠিক এই মুহূর্তেই ওই খোলা জলের অন্ধকার থেকে একজোড়া হলুদ চোখ আমাদের দিকেই তাকিয়ে আছে। এই মনিটর ডিজার্টটা জিভ বার করে বাতাসের গন্ধ শুকছে, বিপদের আঁচ পাওয়ার চেষ্টা করছে। এই বিষাক্ত ঘোলা জলের খাড়িতে সব কিছুই শিকারী। এখানে প্রতিটা মুহূর্ত বাঁচার সংগ্রাম। কিন্তু এদের সবার উপর একজনই আছে, এক আদিম রাজা। আর আমরা এখন ঠিক তার ডাইনিং রুমে ঢুকে পড়েছি। যে কুমিরটাকে তোমরা দেখলে সেটা কিন্তু ছিল মাত্র 6 থেকে 7 ফিট। সামনে আরও একটা কুমির স্পট হয়েছে সামনে। এই দেখো পাড়ে শুয়ে আছে, জাস্ট পাড়টায় দেখো। ওয়াও। গাইড আমার কাঁধে হাত রেখে বলল, কিন্তু ওর হাতটা ঠান্ডা। গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, শুধু ভাঙা ফিসফিস। স্যার, এই সেই জায়গা, এখানে ও থাকে। আমি সামনে তাকালাম, শূন্যতা। এটা একটা সাধারণ খালি জায়গা নয়, এটা একটা থেমে যাওয়া পৃথিবী। না আছে কোনো পাখির ডাক, না আছে কোনো বাতাসের শব্দ, না আছে কোনো জীবনের চিহ্ন। শুধু রোদে পোড়া কাদা আর নদীর খোলা নিঃশ্বাস। ভিতরকণিকার এই বাঁকটা মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই এখানে মারা গেছে। তোমরা হয়তো ভাবছো কিছুই তো নেই, কিসের ভয়? কিন্তু এই জঙ্গল কখনো খালি থাকে না, শুধু অপেক্ষা করে। কারণ আসল ভয় দেখা যায় না, সে ডাঙায় নেই, সে আছে নিচে, অন্ধকার জলের ভেতরে, যেখানে আলো পৌঁছায় না, যেখানে শব্দ ডুবে যায়। একটা ছায়া যেটা শ্বাস নেয় না, শুধু অপেক্ষা করে। আমাদের ইঞ্জিন থেমে গেলেও
ওর কাছে শব্দটা অনেক আগেই পৌঁছে গেছে। কম্পন, গন্ধ, ভয়ের উপস্থিতি সব কিছু। আর এখন ঠিক এই মুহূর্তে হয়তো আমাদের পায়ের নিচেই ওই ঘোলা অন্ধকার থেকে দুজোড়া হলুদ চোখ আমাদের দিকেই তাকিয়ে আছে। মিনিট গড়াচ্ছে না, সময় যেন ডুবে যাচ্ছে। নদী স্থির, ক্যামেরা চলছে, কিন্তু প্রকৃতি যেন আমাদের ভুলে গেছে। আর আমার ভেতরের সেই অনুভূতি ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। হি ইজ নট হাইডিং, হি ইজ ওয়েটিং। সে লুকিয়ে নেই, সে আমাদের দেখছে। এই জঙ্গলে তুমি কিছুই লুকোতে পারো না। এখানে ভয়ও শব্দ করে। এই পুরানো শিকারীরা শুধু শিকার করে না, এরা তোমার সাহসকে আগেই মেরে ফেলে। তাই সে উঠবে না, কারণ উঠলেই খেলা শেষ না, খেলা শুরু হবে তখনই। এটা তার রাজত্ব, এখানে সময়ও তার অনুমতি ছাড়া নড়ে না। কিন্তু আমরাও নাছোড় বাঁধা, খালি হাতে ফিরব না। এই জঙ্গলে হাজারটা কুমির থাকতে পারে, কিন্তু আমি এসেছি শুধু একটা ছায়ার জন্য। সে নিজেকে লুকিয়ে রাখে না, বরং অন্যদের খুঁজে নেয়। সে যতই গভীরে থাক, অন্ধকার যতই ঘন হোক, শ্বাস তাকে নিতেই হবে। আর সেই এক মুহূর্তের ভুল, একটা ছোট নিঃশ্বাসের বিশ্বাসঘাতকতা, তখনই আমি থাকব চুপচাপ একেবারে কাছে। শিকারী আর শিকার দুজনেই এই নীরবতায় দাঁড়িয়ে জঙ্গলের মাঝে অপেক্ষা করছে। লেট দ্য গেম বিগিন। নদীতে তাকে দেখা যায়নি, তার মানে এই নয় যে সে নেই। শিকারী যখন অদৃশ্য থাকে, তখন আমাদের তাকাতে হয় ইতিহাসের পাতায়। তাই আমরা এলাম ডাঙায়, নিজের চোখে সেই প্রমাণটা দেখতে, যা বিশ্বাস করতে বাধ্য করবে ভিতরকণিকা শুধু জঙ্গল নয়, এটা ল্যান্ড অফ জায়েন্টস। লুক অ্যাট দিস, 19.8 ফুট, প্রায় 20 ফিটের কাছাকাছি একটা দানবীয় কঙ্কাল। আমি ওর পাশে দাঁড়ালাম। আমার যা উচ্চতা, তার থেকে এই কঙ্কালটা প্রায় 3 গুণ। ওর চোয়ালের হাঁটা দেখো, একটা আস্ত মানুষকে এক গ্রাসে গিলে ফেলার জন্য যথেষ্ট। এটা কোনো গল্প নয়, এটা একটা বায়োলজিক্যাল ফ্যাক্ট। যদি এই জঙ্গলে 20 ফিটের কুমির অতীতে থাকতে পারে, তবে আজ এই প্রোটেক্টেড এনভায়রনমেন্টে 23 ফিটের কুমির কালিয়া থাকাটা কিন্তু অসম্ভব নয়। বিজ্ঞান বলছে অ্যাবসলিউটলি নট। मैं यहाँ का ये म्यूजियम के बारे में पहले मुझे पता चला कि यहाँ पे एक क्रोकोडाइल है जिसका साइज ऑलमोस्ट 20 फुट के करीब है। यहाँ पे टोटली 1826 क्रोकोडाइल अभी लास्ट जनवरी में सेंसस हुआ था, और सबसे बड़ा वाला 23 फुट 6 वाला जो कालिया है अभी है। लेकिन आपको जो यहाँ पे दिखा है, जो 19.8 फुट वाला सबसे स्केलेटन सबसे बड़ा है, ये 2005 में रिकवरी हुआ था। हमारा एक फॉरेस्ट एरिया कालीगंज दिया उसके पास में, लेकिन 20 फुट से ज़्यादा क्रोकोडाइल अभी तो है यहाँ पे। ন্যাশনাল পার্কের গাইডের কথা শুনে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। খাতায় কলমে কালিয়া মারা গেছে, এবং সেটা আজ নয়, প্রায় 100 বছর আগে। ইতিহাস ঘাটলে জানা যায় 1926 সালের এই ভিতরকণিকার রাজার হাতেই এই দানবের মৃত্যু হয়েছিল। লোকাল জেলেরা তাহলে এখনও কেন বলে যে কালিয়াকে ওরা দেখছে? কেন তারা বিশ্বাস করে কালিয়া এখনও বেঁচে আছে? মৃত প্রাণী তো আর ফিরে আসে না। উত্তরটা হলো, এই জঙ্গলের নিজস্ব কিছু নিয়ম আছে। কালিয়া এখন শুধু একটা নির্দিষ্ট কুমিরের নাম নয়। 1926 সালের আসল কালিয়া মরে যাওয়ার পর থেকেও এই নামটা এখানে একটা উপাধি হয়ে গেছে, একটা জীবন্ত আতঙ্ক। এই বিশাল ম্যানগ্রোভের গোলকধাঁধায় যখনই কোনো 20 থেকে 22 ফিটের দানব আবার তৈরি হয়, তখন এখানকার লোকাল মানুষরা তাকে আবার কালিয়া নামটা দিয়ে দেয়। তাই এই লোকাল মানুষগুলো ভয় আর শ্রদ্ধায় তাকে নতুন করে কালিয়া বলে রাখে। তাই সাফারি নথিতে হয়তো রাজার বন্ধুকে কালিয়া হয়তো অনেক আগেই মারা গেছে, কিন্তু ভিতরকণিকার এই অন্ধকার খাড়িতে যখন নৌকার একদম পাশে 23 ফিটের একটা কালো পাহাড় নিঃশব্দে ভেসে ওঠে, তখন বিজ্ঞান বা ইতিহাস কোনো কাজে আসে না। তখন বিশ্বাস করতে বাধ্য হতে হয় যে কালিয়া মরেনি। এই ভিতরকণিকায় কালিয়া অমর। সবাই বলছে এখানকার সব থেকে বড় যে কুমির, তার নাম হচ্ছে কালিয়া, এবং এর সাইজ নাকি 23 ফুটের মতনও ক্লেম করা হচ্ছে, যদিও বা এখনও পর্যন্ত রেকর্ডসে কিন্তু সেটা নেই। আমি নিজে সেটাকে সচক্ষে গিয়ে দেখব এবং বোঝার চেষ্টা করব তার সাইজ কি সত্যি 23 ফুট, নাকি এরা যেটা বলছে তার সাথে বাস্তবের কোনো মিল নেই। প্রমাণ যা পাওয়ার পেয়েছি, এবার সময় তাদের ডেরায় ঢোকা। ন্যাশনাল পার্কে গাইড, ফরেস্ট অফিসার সবাই এক সুরে কথা বলছে। কালিয়া আছে, ওর টেরিটরি আলাদা। আমি তাদের চোখের দিকে তাকালাম। সেখানে কোনো মিথ্যে বানানোর চেষ্টা ছিল না, ছিল একটা শ্রদ্ধা। সরকারি নথিতে ভুয়ো খবর জায়গা পায় না। অফিসিয়ালরা যখন অন রেকর্ড বলছে যে সে আছে, তখন সেটাকে আর গুজব বলে উড়িয়ে দেওয়া যায় না। এই কঙ্কালটা আমাকে একটা সাইলেন্ট মেসেজ দিচ্ছে, প্রকৃতি এখানে দানব তৈরি করছে। এটা একটা ল্যাবরেটরি।
আমরা হয়তো এখনও তাকে দেখিনি, ক্যামেরায় তাকে বন্দি করতেও পারিনি, কিন্তু এই হাড়গুলো চিৎকার করে বলছে কালিয়া ইজ রিয়েল, কালিয়া মিথ্যে নয়। প্রমাণ পেয়ে গেছি দানবরা ছিল, দানবরা আছে, এবার পালা তাদের জীবন্ত দেখার। চলো হ্যাচারিতে যাওয়া যাক, দেখি এই দানবেরা কোথা থেকে আসছে। দেখে নার্সারি মনে হলো এটা আসলে ভবিষ্যতের দানব তৈরি করার কারখানা। এই 1 ফুটের বাচ্চাগুলোর চোখে কোনো মায়া নেই, শুধু আছে একটা আদিম কোড, ইট অর বি ইটেন। আজ এরা নিরাপত্তা পাচ্ছে, আশ্রয় পাচ্ছে, কিন্তু কাল এদের ছেড়ে ফেলা হবে ওই নিষ্ঠুর নদীতে। টিকে থাকতে লড়তে হবে আরও 1000টা কুমিরের সাথে। আজকের এই শিশুটা হয়তো হয়ে উঠবে 23 ফুটের একটা আগামী দিনের মনস্টার। ভবিষ্যতের দানব এখানে তৈরি হচ্ছে, আর বর্তমানের দানব সে বাইরে ওই ঘোলা জলে আমাদের জন্য অপেক্ষা করছে। চলো এবার তার মুখোমুখি হই। তাড়াতাড়ি করে চলো এখান থেকে বেরিয়ে পড়া যাক, কারণ কি আমরা আজকে কালিয়াকে খুঁজে বের করব। আমরা আবার ফিরছিলাম সেই বাঁকে, হঠাৎ কাদার উপরে একটা বিশাল ছায়া। ওয়েট, স্টপ দ্য বোট, স্টপ! পুরো শরীর ডাঙায় ছড়িয়ে শুয়ে আছে একটা অতিকায় দেহ। আমার গলা শুকিয়ে গেল, এত বড়! এটাই কি কালিয়া? গাইড ফিসফিস করে বলল, না স্যার, এটা বড়, অনেক বড়, কিন্তু এইটা কালিয়া নয়, কালিয়া এর থেকেও বড়। কতটা অন্ধকারের মতন নামলো। আমার সামনে যেটা শুয়ে আছে সেটা যদি নিতান্তই একটা সাধারণ দানব হয়, তাহলে আসল রাজা কতটা ভয়ঙ্কর। আমরা আরও এগোলাম, নদীর পাক পেরোতেই দৃশ্যটা বদলে গেল। এটা আর জঙ্গল নেই, এটা একটা জুরাসিক পার্ক। ডানে বাঁয়ে চারিদিকে শুধু হলুদ চোখ ভাসছে। আমরা এখন একদম কেন্দ্রে, ইঞ্জিন বন্ধ, নিঃশব্দ, হার্টবিট কানের পর্দায় বাড়ি খাচ্ছে। হঠাৎ জলের উপর কিছু একটা ভাসলো। আচ্ছা, কালিয়া ওখানে সুইম করছে, কালিয়া সুইম করছে, এটাই সব থেকে বড় ক্রোকোডাইল। 23 ফুটের ক্রোকোডাইলটা কিন্তু এটাই। কালিয়া সামনে সুইম করছে, আমি চেষ্টা করছি এটাকে নামার। স্রোতের বিপরীতে প্রথমে ভাবলাম বিশাল কোনো গাছের গুঁড়ি, কিন্তু না, ওটা নড়ছে ধীরে, ভারী ভঙ্গিতে। একটা জীবন্ত সাবমেরিন যেন জল কেটে এগিয়ে আসছে। ও মাই গড! আমি জুম আউট করলাম, তবুও আমার লেন্সে পুরো শরীরটা ধরা পড়ছে না। ভাগ্য আমাদের সহায় ছিল, ও উঠে এলো ডাঙায়, সম্পূর্ণ অবিকল। সূর্যের শেষ আলো পড়ল তার বমে, প্রতিটা স্ক্রিউ যেন গ্রেনাইট পাথরের ঢাল। আমি বহু বছর ধরে নদীতে অনেক কুমির দেখেছি, কিন্তু এই আকার আমার কল্পনার সীমা ভেঙে দিয়েছে। তার লেজের শেষ প্রান্তটা ফ্রেমের বাইরে চলে যাচ্ছে। মাথাটা একটা পাথরের ব্লকের মতন, চোয়াল ভারী। কোনো নাটক নেই, কোনো হুঙ্কার নেই, শুধু একটা নিঃশব্দ ভয়ঙ্কর উপস্থিতি। একটা সত্যিকারের রাজা তার সিংহাসনে শুয়ে আছে। এখানকার প্রতিটা মানুষ সত্যি বলছিল। ওকে একবার এই দূরত্ব থেকে দেখার পর আর কোনো সন্দেহ থাকে না। 23 ফুট কিংবা 24 ফিতে দিয়ে মাপার সাহস কিংবা বোকামি কোনোটাই আমার নেই। বিজ্ঞান তার ডেটা খুঁজুক, কিন্তু আমি আজ যা দেখলাম তা সংখ্যার ঊর্ধ্বে। আমি দাঁড়িয়ে আছি ভিতর কণিকার গভীরে, যেখানে দানব শুধু একটা গল্প নয়, রক্ত মাংসের বাস্তব। এটা শুধু একটা বড় কুমির নয়, এটা একটা জীবন্ত ইতিহাস। আর আজ আমরা সেই ইতিহাসের মুখোমুখি হলাম। মিশন অ্যাকমপ্লিশড। লোলং আজ আর নেই, ক্যাসিয়াসও ইতিহাসের পাতায়। বিশ্বের সবথেকে বড় কুমিরের সিংহাসনটা এখন কার্যত খালি, কিন্তু আমার মন বলছে সেই রাজা অন্য কোথাও নেই, সে আছে এখানেই, ভারতের এই মাটিতেই। আমরা যা দেখেছি তা যদি সত্যিই মাপা হয়, যদি কোনোদিনও সরকারি ফিতে এই দানবের শরীরে স্পর্শ করে, তবে আমি নিশ্চিত পৃথিবীর লার্জেস্ট সল্ট ওয়াটার ক্রোকোডাইলের রেকর্ডটা অস্ট্রেলিয়া কিংবা ফিলিপিন্সে যাবে না, সেটা আসবে ভারতে। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে সেই সঠিক পরিমাপ হবে, কবে গিনেস বুকের প্রতিনিধিরা এই জঙ্গলে পা রাখবে আমরা জানি না, কিন্তু এই দিনটা খুব দূরে নয়, যেদিন ভিতরকণিকা শুধু ভারতের নয়, সারা বিশ্বের ম্যাপে নতুন করে ইতিহাস লিখবে। টানা কয়েক ঘন্টার ওই স্নায়ুযুদ্ধ এবং অ্যাড্রিনালিন রাশের পর শরীর এখন ক্লান্ত। আমরা ফিরে এসেছি আমাদের সেফ জোনে, আমাদের বেস ক্যাম্প জঙ্গল অ্যাভেঞ্জার্স রিসর্ট। ভিতরকণিকার ওই আদিম আর ভয়ঙ্কর জঙ্গল থেকে এই প্রিমিয়াম রিসর্টের ভেতরটা অনেকটাই আলাদা, একটা অদ্ভুত শান্তি দেয় এখানে। এতক্ষণ আমরা ছিলাম ওই দানবদের ডাইনিং রুমে, আর এখন আমরা নিজেদের ডাইনিং টেবিলে। বিপদের গন্ধ মাখা ওই পরিবেশে খিদেটা যেন কোথাও উধাও হয়ে গিয়েছিল, কিন্তু এখন রিসর্টে পা রাখতেই পেটের রীতিমতন অ্যালার্ম বাজছে। রিসর্টের কিচেন থেকে ভেসে আসা গন্ধটা আর আটকে রাখা যাচ্ছে না।
এদের মেনুতে চমৎকার সব খাবারের আয়োজন। এত দারুণ সব অপশনের মধ্যে নিজেদের পছন্দের খাবারগুলো বেছে নিলাম আমরা। দুপুরবেলা এলহাই খাওয়া দাওয়ার কিন্তু এখানে পেয়ে গেছি আমি। আর দেখে নেওয়া যাক আজকে লাঞ্চে কী কী আছে। লাঞ্চে প্রথমেই পেয়ে গেছি আমি ভাত, তার সাথে ঘন একদম ডাল, তার সাথে কিন্তু এখানে আলু ভাজা, ঝুড়ি আলু ভাজা দেওয়া হয়েছে। তার সাথে এখানে খুব সুন্দর করে দেখতে পাচ্ছ একটা এরকম স্যালাড কিন্তু এরকম করে কেটে এখানে সার্ভ করা হয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে। আর তার সাথে এখানে যেটা আছে সেটা হচ্ছে এরকম দেখো মাছ আমি পেয়ে গেছি, এটা রুই বা কাতলা আমার মনে হচ্ছে। আর তার সাথে যেটা পেয়ে গেছি আমি সেটা হচ্ছে এরকম মাটন এখানে আমি পেয়ে গেছি। আর তার সাথে পাঁপড় আছে আর মিষ্টি। এবার একটা কথা বলে দিই, এখানে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের আইটেমস পেয়ে যাবে। তোমাদেরকে কিন্তু একটু আগে থেকে এসে, মানে যদি তোমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে তাদেরকে ইনফর্ম করে দাও যে তোমরা কী প্রেফার করবে দুপুরে খেতে কিংবা রাতে খেতে, তাহলে কিন্তু এনারা সব কিছু এখানে বানিয়ে দিতে পারবে। আজকের এই লাঞ্চটা শুধু খিদে মেটালো না, এটা আমাদের ওই ভয়ঙ্কর সুন্দর অভিযানের একটা ছোট্ট সেলিব্রেশন। রিসর্টের এই দুর্দান্ত লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের ইভিনিং সাফারির জন্য। সকালের ওই সরু খাড়ির শ্বাসরুদ্ধকর অ্যাডভেঞ্চারের পর বিকালের এই চওড়া নদীর পরিবেশটা একদম অন্যরকম। এখানে নদীর পাড়ে বেশ কিছু বড় বড় কুমির আমাদের চোখে পড়ল, কিন্তু সকালের ওই থমথমে ভয়ঙ্কর ভাবটা এখন আর নেই। প্রকৃতির রূপটা যেন অনেকটাই বেশি স্নিগ্ধ এখানে। এই ইভিনিং সাফারির আসল ম্যাজিকটা লুকিয়ে আছে এই বিশাল নদীকে এক্সপ্লোর করার মধ্যে। আর এখানকার এই মায়াবী সূর্যাস্ত, চারপাশটা বড্ড শান্ত, শুধু জলের ছলাৎ শব্দ আর পাখির ঘরে ফেরার ডাক। বিকেলের এই পরন্ত আলোয় নদীর উপরের দিকে নৌকা এগিয়ে চলার অনুভূতিটা একেবারে অবিশ্বাস্য। সকালের সাফারিটা যদি চরম থ্রিলিং আর হার্ট পাম্পিং হয়, তবে বিকেলের সাফারিটা হলো একদম পিসফুল। সূর্যাস্তের পর নদী থেকে আমরা আবার ফিরে এলাম আমাদের বেস ক্যাম্পে, জঙ্গল অ্যাডভেঞ্চার্স রিসর্টে। দিনের বেলায় চারপাশের জঙ্গলটা যতটা বন্য, রাতের অন্ধকারে এই রিসর্টটা ততটাই ঠিক মায়াবী। চারিদিকের ওই নিস্তব্ধ অন্ধকারের মাঝে রিসর্টের এই ওয়ার্ম লাইটিং একদম অদ্ভুত একটা শান্তির পরিবেশ তৈরি করেছে। তোমরা যারা সারাদিন জঙ্গলের চরম থ্রিল উপভোগ করার এবং রাতে একটা সেফ এবং প্রিমিয়াম আশ্রয় খুঁজছো, এখানকার এই রাতের পরিবেশটা তোমাদের মুগ্ধ করবে। চলো এবার আমি আমাদের রুমটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই হলো আমাদের রুম। ভিতরকণিকাতে এসে এরকম একটা রুম পাবো সত্যি আমি আশা করিনি। মডার্ন সমস্ত অ্যামিনিটিস কিন্তু এখানে তোমরা কমপ্লিটলি পেয়ে যাবে, সুতরাং থাকা নিয়ে নো চিন্তা। শুধু আমার এই রুমটাই নয়, জঙ্গল অ্যাডভেঞ্চার্স রিসর্টে তোমরা আরও বেশ কয়েক ধরনের রুমের অপশন পেয়ে যাবে। তোমরা যারা কাপল আসছো তাদের জন্য যেমন সুন্দর প্রাইভেট এবং কোজি রুম আছে, ঠিক তেমনই যারা এখানে সপরিবারে আসতে চাও তাদের জন্যও কিন্তু এখানে স্পেশাল ফ্যামিলি রুমও আছে। অর্থাৎ তোমরা দুজনই আসো কিংবা পুরো ফ্যামিলি নিয়ে, সবার জন্যই কমফোর্ট এবং লাক্সারির বেস্ট অপশন এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। যদি তোমরা বড় গ্রুপ নিয়ে আসো, ইনফ্যাক্ট ভাবো তোমরা 8 জন এসছো, তাহলে কিন্তু এই রুমটা তোমাদের জন্য একদম পারফেক্ট হবে। আমার হাতের এদিকে পেয়ে যাচ্ছ 2টো বেড, যেখানে তোমরা 4 জন কিন্তু অনায়াসে থাকতে পারবে, এবং হাতের বাঁ দিকেও কিন্তু সেম। তার সাথে এখানে পেয়ে যাচ্ছ আলমারি থেকে আরম্ভ করে, টিভি থেকে আরম্ভ করে, এখানে বড় একটা সোফা পেয়ে যাচ্ছ, সঙ্গে টি টেবিল পেয়ে যাচ্ছ, এবং যাবতীয় জিনিস যেটা কিনা দরকার, তার সাথে 2খানা অ্যাটাচ বাথরুম। এবং এই রুমটার চার্জ পড়বে হচ্ছে মাত্র 9,000 টাকা। তার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড থাকবে। আর এখন যে রুমটাতে আমি আছি সেই রুমটার ভাড়া কিন্তু 4,000 টাকা। এটা 2 জনের জন্য বেস্ট হবে। দেখতে পাচ্ছ এখানে একটা বিছানা পেয়ে যাচ্ছ, তার সাথেই কিন্তু পাশে 2 সাইডে 2টো সাইড টেবিল পেয়ে যাচ্ছ। এদিকে থাকছে টিভি থেকে আরম্ভ করে, এখানে থাকছে একটা তোমরা যদি এখানে কোনো ওয়ার্ক স্পেস বানাতে চাও সেটা বানাতে পারো। অ্যান্ড দেন যেসব জিনিসগুলো দরকার পড়ে, যেরকম চায়ের এখানে সমস্ত কিছু কমপ্লিমেন্টারি সেগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ, রিমোট পেয়ে যাচ্ছ, এসি পেয়ে যাচ্ছ, সমস্ত কিছু, সঙ্গে অ্যাটাচ বাথরুম। আর এই রুমটাতেই কিন্তু আমি এবার আছি, যার ভাড়া পড়েছে আমার 4,000 টাকা। আর এই রুমটা হচ্ছে একটা ফ্যামিলি সুইট রুম। আর তোমরা সামনের ঘরেই পেয়ে যাবে একটা ডাবল বেড, সঙ্গে এই যে ভেতরেও দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আরও একটা ডাবল বেড আছে। রুমের ভাড়া হচ্ছে 5,500 টাকা, এবং তার সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। সারাদিনের এত ঘোরাঘুরি আর অ্যাডভেঞ্চারের পর সত্যি বলতে এখন বেশ জোরে খিদে পেয়ে গেছে। তাই ফ্রেশ হয়ে আর দেরি না করে সোজা চলে এলাম ডিনারের জন্য। কিন্তু এখানে এসে হোয়াট আ সারপ্রাইজ! ওনারা আমার জন্য একটা ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছেন। একবার ভাবো, চারপাশের ওই বন্য এবং আদিম নিস্তব্ধতা, আর তার ঠিক মাঝখানেই এরকম একটা প্রিমিয়াম সুন্দর ক্যান্ডেল লাইট ডিনার। দিনের বেলা জঙ্গলের ভেতরে ওই হাড় হিম করা থ্রিল, আর রাতের বেলা জঙ্গলের বাইরে এই লাক্সারি। জঙ্গল অ্যাডভেঞ্চার্স রিসর্ট এই পুরো এক্সপিরিয়েন্সটাকে জাস্ট অন্য লেভেলে নিয়ে চলে গেছে। চলো এবার এই সুন্দর পরিবেশে ডিনারটা শেষ করে নিই।
তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু খাবারের দাম রুমের সাথে ইনক্লুডেড নয়। আর এটাই আসলে সবথেকে ভালো ব্যাপার, কারণ মেনু কার্ডটা খুলতেই তোমরা নানান ধরনের খাবারের অপশন এখানে পেয়ে যাবে। এখানে খাবারের ভ্যারাইটি প্রচুর, তাই তোমাদের যার যেমন রুচি তারা সেই খাবারটাই অর্ডার করে খেতে পারবে, এবং এটাই সবথেকে ভালো ব্যাপার। সাফারি শেষ মানে কিন্তু ভিতরকণিকা শেষ নয়। তোমরা যদি ভাবো শুধু জঙ্গলই দেখার আছে এই ভেতরকণিকাতে, তাহলে তোমরা ভুল করছো। রিসর্টের ভেতরে সময় কাটানোর জন্য এখানে ইনডোর ক্রিকেট এবং ব্যাডমিন্টন খেলার জায়গা আছে। বন্ধুদের সাথে একটা জমজমাট ম্যাচ তো এখানে খেলাই যায়। তবে আমাদের আজকের গন্তব্য একটু অন্যরকম। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি প্যান্থা বিচের উদ্দেশ্যে। রিসর্ট থেকে খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই তোমরা পৌঁছে যাবে প্যান্থা বিচ। রিসর্ট থেকে তোমরা একটা গাড়িও পেয়ে যাবে প্যান্থা বিচে যাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে এই বিচটা জাস্ট অসম। জনমানববিহীন শান্ত সমুদ্র তট এবং নীল আকাশ তোমাদের মন ভালো করে দিতে বাধ্য। আর সত্যি কথা বলতে গেলে এরকম একটা সমুদ্র বিচ পেলে আর কি লাগে, মানে এত সুন্দর লাগছে। ভিতরকণিকাতে এসেছিলাম বেসিক্যালি ম্যানগ্রোভ দেখতে, ক্রোকোডাইল দেখতে, বাট এখানে যে এত সুন্দর একটা বিচ আছে এটা কিন্তু আমার জানা ছিল না। তবে এখানকার একটা স্পেশাল ব্যাপার তোমাদেরকে জানিয়ে রাখি। তোমরা যদি আগে থেকে জানিয়ে দাও তবে রিসর্ট তোমাদের বিচের উপর দারুণভাবে ডেকোরেশনের ব্যবস্থা করে দিতে পারে, সেটা বার্থডেই হোক কিংবা অন্য কোনো ইভেন্ট। সমুদ্রের পাড়ের এমন সেলিব্রেশন তোমাদের স্মৃতিতে থেকে যাবে। আর এই সব কিছুর সাথেই দারুণভাবে শেষ হলো আমাদের ভিতরকণিকা ট্যুর। জঙ্গল, নদী, কুমির আর এই শান্ত সমুদ্র সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। আজকের এই অভিযানে আমি একা ছিলাম না। প্রতিটা মুহূর্তে, প্রতিটা বাঁকে তোমরাও ছিলে আমার সঙ্গে এই নৌকায়। আমার হৃদস্পন্দন যখন বেড়েছিল আমি জানি তোমাদেরও বেড়েছিল। যদি এই ভিডিওটা তোমাদের রক্ত গরম করে থাকে আর যদি মনে হয় তোমরাও ছিলে এই অ্যাডভেঞ্চারের অংশ, তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের টিমের একটা সদস্য হয়ে যাও। লাইক করো, শেয়ার করো, কারণ এটা শেষ নয়, এটা মাত্র শুরু।